আজকে আমি অনেক মজার একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এটা 2023 সালে নেটফ্লিক্সে সদ্যই প্রকাশিত হয়েছে। আমাদের এই ড্রামাটির নাম স্ট্রং গার্ল নামজুন। তো ড্রামার ফার্স্টেই আমরা একটা পাহাড়ি এলাকা দেখতে পাই, আর যেখানে একটা কুস্তি খেলা হচ্ছিল সেখানে একটা শক্তিশালী লোককে দেখানো হয়। আর এই ঘটনাটা 2013 সালের। লোকটা অনেক শক্তিশালী ছিল, তাই তার সামনে কেউই টিকতে পারছিল না। তখন দেখা যায় একটা পিচ্চি মেয়েকে, আর যার নামই হচ্ছে নামসুন, কিন্তু তার এই নামটা কেউই জানে না। এরপর আমরা দেখি ওই লোকটি নামজুনের গাল ধরে বলে যে তুমি এত পিচ্চি একটা মেয়ে আমার সাথে কিভাবে লড়াই করবে। এরপর আমরা দেখি যে নামজুন তো ওই লোকটিকে তুড়ি মেরেই উড়িয়ে দেয়। আসলে আমাদের নামজুন অনেক সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে, আর সে অনেক বেশি শক্তিশালী। এরপর আমরা একটি লোককে দেখতে পাই। আসলে এটা হচ্ছে নামজুনের বাবা থাকে। নামজুনের বাবা একটা রিপোর্টারের সাথে কথা বলে। সে বলতে থাকে আমার মেয়েকে খুঁজে বের করো, আর এর জন্য যা করা লাগবে তোমরা করো। তখন লোকটি বলে আপনার মেয়ের বিশেষত্বটা কি? তখন তার বাবা বলে আমার মেয়ের অনেক সুপার পাওয়ার আছে, আর সে পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। তখন লোকটি জিজ্ঞেস করে এই শক্তিশালী পাওয়ার আপনার মেয়ে কোথা থেকে পেয়েছে? তখন তার বাবা বলে এটা আমার স্ত্রীর থেকে পেয়েছে। আসলে তার মা আর তারা সবাই সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে। এই ফ্যামিলিতে 500 বছর ধরে যে মেয়ে জন্মগ্রহণ হচ্ছে তারা সবাই সুপার পাওয়ার নিয়ে জন্মেছে। আর এরপরেই নামজুনের মাকে দেখানো হয়। নামজুনের মা একটা কোম্পানি চালাতো, আর তার কাছে প্রচুর টাকা ছিল। তখন তার সেক্রেটারি তার কাছে আসে। তার সেক্রেটারি বলতে থাকে আপনার মেয়েকে খুঁজে বের করার একটা উপায় পেয়ে গিয়েছি। এমন একটা কম্পিটিশন রাখেন যেখানে সব শক্তিশালী মেয়েরা অংশগ্রহণ করবে, আর সেখানে যে জিতবে অবশ্যই সেটা আপনার মেয়েই হবে। এরপরে আমরা দেখি সেখানে দুটো লোক আসে, আর তাদের একজনের হাতে একটা তরবারি থাকে। তখন সে নামসুনের মাকে এই তরবারিটি দেখায়, আর বলে আমার অনেক টাকার প্রয়োজন। এই তরবারিটি তুমি তোমার কাছে জিম্মি রাখো, আর আমায় টাকা দাও। কিন্তু তখন তার মা বলে এখন আমার একদমই সময় নেই, তুমি আমার কাছে পরে আসো। এরপর দেখা যায় লোকটি ওর মায়ের পা জড়িয়ে ধরে, আর বলতে থাকে আমায় প্লিজ টাকা দাও। এতে করে তো মা রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সে তার লকারটি খুলে ফেলে, আর যেখানে প্রচুর টাকা ছিল। লোকটি দেখে তো আর লোভ সামলাতে পারে না। এরপর আমরা দেখি একজন ওর গলায় ছুরি ধরে, আর বলতে থাকে তুমি অনেক বোকা একটা মেয়ে, কেননা এই ছুরির কোনো দামই নেই, আর এইটা রাখার জন্য তুমি আমাদের টাকা দিতে রাজি হয়ে গেলা। এরপর আমরা দেখি মা তো অনেক রেগে যায়, আর বলতে থাকে যে তুমি অন্য একজনের সাথে পাঙ্গায় লড়ে ফেলেছ, যে কিনা প্রচুর সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে। এরপর আমরা দেখি মা তো একটি লোকের পায়ের উপরে লাথি মারে, আর এতে করে লোকটির বাজে অবস্থা হয়ে যায়, আর সেইখানে ফ্লোরও কতটা গর্ত হয়ে যায়। এরপরে তো মা তার সুপার পাওয়ার দিয়ে লোক দুটোকে ভাগিয়ে দেয়। এরপর আবার আমরা নামসুনের বাবাকে দেখতে পাই, আর তার সাথে নামসুনের ভাইও ছিল। এরপর আমরা দেখি রিপোর্টারকে ওর বাবা বলতে থাকে যে কিছু বছর আগে আমার মেয়ে হারিয়ে গিয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আর সেখানেই আমার মেয়ে হারিয়ে যায়, আর আমার মেয়ের বয়স তখন 5 বছর ছিল। এরপর দেখা যায় রিপোর্টার্স তাকে জিজ্ঞেস করতে থাকে যে এত সুপারম্যানের সাথে আপনার কিভাবে দেখা হলো, আর তার সাথে আপনার কিভাবে বা বিয়ে হলো। এরপর আমরা দেখি ওর বাবা তো একটু লজ্জা পেয়ে যায়, আর ওই ফ্ল্যাশব্যাকে কাহিনী বলতে থাকে। সেখানে ও বলতে থাকে যে নামসুনের মায়ের একটা রেস্টুরেন্ট ছিল, আর সেখানে টাকা গোনার জন্যই আমি ছিলাম। আমি আসলে ব্যাংকে চাকরি করতাম। এরপর কিছু বছর এভাবেই কেটে যায়। এরপর দেখা যায় ওদের প্রেমটা বেশ ভালোই চলছিল। এরপর 2001 সালে গিয়ে নামসুনের মা নামসুনের বাবাকে প্রপোজ করে। তার মা বলতে থাকে আমি একটা হাজবেন্ড চাই, যে কিনা হাউস হাজবেন্ড হবে, আর আমি তোমাকে সবকিছুই দিব। তোমার টাকা পয়সা, থাকার জায়গা, খাওয়া দাওয়া সবকিছুই আমি বহন করব, তাই তোমার কোনো চিন্তা নেই। আমার শুধু চাই একটা হাউস হাজবেন্ডকে। আর এটা শুনে তো নামসুনের বাবাও রাজি হয়ে গিয়েছিল। ওরা বিয়ের পরে একটা হোটেলে আসে, আর সেখানে ওরা হানিমুনের জন্য এসেছিল। এরপর দেখা যায় যে নামজুনের বাবা তো বেডে রেডি হয়ে যায়, আর নামজুনের মা দেখতে পায় বেডটা একটু অন্য জায়গায় আছে।
এই জন্য সে সুপার পাওয়ার নিয়ে বেডটিকে আবার ঘুরিয়ে দেয়। আর এটা দেখে তো ওর বাবা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখন নামজুনের মা বলে, আমি তোমায় কিছু কথা বলতে চাই। আসলে আমি এরকম সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের ফ্যামিলিতে 500 বছর ধরে এইরকমই হয়ে আসছে। যেই মেয়ে জন্মগ্রহণ করে তাদের প্রচুর পাওয়ার থাকে। এরপর দেখি ওদের দুজনের দুটা বাচ্চা হয়, একটা মেয়ে আর একটা ছেলে। আর এই মেয়েটাই হচ্ছে নামসুন। এরপরে আমরা দেখি ওই অনুষ্ঠানে অনেকেই আসে আর এইদিকে নামসুন তো একটা কাণ্ড করে বসে। সে একটা টেবিলকে হাত দিয়ে উঁচা করে ফেলে দেয় আর এটা সবাই দেখে তো অবাক হয়ে যায়। আর এইভাবেই ওদের দিন কাটছিল। ওর বাবা ওদের খেয়াল রাখতো। এরপর আমরা দেখি আবার প্রেজেন্টে চলে আসে। ওর বাবা রিপোর্টার্সকে বলে ওর মেয়ে হারিয়ে যাওয়ার জন্যই ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। এরপরে আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন ওর বাবা মার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, আমি এত সুপার পাওয়ার কোথা থেকে পেয়েছি আর আমি কে। তখন ওর বাবা মা বলতে থাকে যে ছোট্টবেলায় একটা লোক তোমায় নিয়ে চলে যাচ্ছিল ঘোড়াতে করে, আর আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না। লোকটি আমাদের পরিচিত ছিল, তাই লোকটি তোমাকে আমার কাছে দিয়ে গিয়েছে। তখন ওর মা একটা বক্স এনে দেয় আর বলতে থাকে তুমি তখন এই জামা পরাচ্ছিলা। তখন নামসুন অনেক লক্ষ্য করে আর দেখতে পাই সেখানে কোরিয়ার ট্যাগলাইন লাগানো আছে আর সে বুঝে ফেলে সে কোরিয়া থেকে এসেছে। এরপর আমরা দেখি সে কোরিয়ান ভাষা শিখতে থাকে আর টিভিতে কোরিয়ান সংও শুনে। সে তার মায়ের কাছে গিয়ে বলতে থাকে আমি কোরিয়াতে ফেরত যেতে চাই। তখন তার মা অনেক মন খারাপ করে আর এটা দেখে সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। আর এইভাবে সে ওই বাবা মার কাছেই বড় হতে থাকে। একটা সময় পরে আমরা দেখতে পাই বেশ কতটা বছর পার হয়ে গেছে আর নামসুনও বড় হয়ে গিয়েছে। তখন আমরা নামসুনের বাবাকে দেখি। নামসুনের ওই বাবা বলতে থাকে তোমার এখন কোরিয়া যাওয়ার সময় হয়ে গিয়েছে, তুমি কোরিয়াতে ফেরত যাও আর সেইখানে গিয়ে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও আর সুখে শান্তিতে সংসার করো। আর এইদিকে তো নামসুনের মা ওই সত্যি গেম শুরু করে যেখানে বিশ্বের সব শক্তিশালী মেয়েদের নিয়ে আসা হয় আর সেখানে প্রতিযোগিতা করানো হয়। এত বছরেও সে কাউকে সেরকম খুঁজে পায়নি, কিন্তু অবশেষে সে একটা মেয়েকে খুঁজে পায় যে অনেক শক্তিশালী ছিল আর ওই গেমটাও জিতে গিয়েছিল। সে বলতে থাকে এইটাই আমার নামসুন, কিন্তু তখন বাবা বলে এটা কিছুতেই আমার নামসুন হতে পারে না, কারণ আমি নামসুনকে বড় করেছি, 5টা বছর আমি ওকে লালন পালন করেছি। এরপর দেখা যায় ওর মা তো কিছুতেই রাজি হয় না, এটা মানতেই চায় না। সে তো ওই মেয়েটাকে বলে তুমি আমার নামসুন। এরপর দেখা যায় ও হোটেলে নিয়ে যায় আর সেখানে মেয়েটিকে প্রচুর খাবার দেওয়া হয়। মেয়েটির খাবার খাওয়া দেখে ও তো ধরেই নেয় এটা নামসুন। এরপরে আমরা দেখি নামসুনের মা তো ফোন করে সবাইকে হোটেলে ডেকে নেয় আর বলতে থাকে তোমরা সবাই এখানে এসো, আমি আমার নামসুনকে খুঁজে পেয়ে গিয়েছি। আর এদিকে নামসুনও তো কোরিয়ান ভাষা শিখতে থাকে। সে কোরিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর আমরা দেখি ওরা সবাই খাবার টেবিলে আসে আর ওই মেয়েটাকেও হোটেলে নিয়ে আসা হয়। ওই মেয়েটি তো এত আলিশান দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে আর সে এমন ভাব করতে থাকে এগুলা সে কোনোদিনই দেখেনি, কিন্তু তার চাহনিটা একটু অন্যরকম ছিল। এরপরে সবাই তো খাবার টেবিলে আসে। খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল, কিন্তু নামসুনের মার মনটা একটু খারাপ ছিল। সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল যে এতটা বছর পার হয়ে গিয়েছে, তারপরেও লাস্টে গিয়ে সে নামসুনকে খুঁজে পেয়েছে। কিন্তু তার বাবা তো বলে এটা কিছুতেই নামসুন হতে পারে না, কেননা নামসুনের পায়ে একটা চোটের দাগ আছে। সে ছোট্টবেলায় একটা ব্যথা পেয়েছিল আর ওইখান থেকে ওর পায়ে দাগ হয়ে গিয়েছিল। তখন ওর মা বলতে থাকে এত বছরেও তুমি এটা আমাকে কেন বলনি। তখন নামসুনের বাবা বলতে থাকে তুমি কোনোদিনই আমাদের খেয়াল করনি, তুমি কাজের ফাঁকে কোনোদিন আমাদের ভালো থাকার নজরই করনি। তোমার ছেলেটার দিকে দেখো, তাকে এত পরিমাণে খাইয়ে খাইয়ে তুমি মোটা
করে ফেলেছো, আর আমরা কেমন আছি এদিকে তো তোমার কোনো খেয়ালই নেই। এরপর আমরা দেখি ওরা স্বামী স্ত্রী দুজনে অনেক ঝগড়া করতে থাকে, আর এদিকে ওর মা তো সুপার পাওয়ার দিয়ে ওদেরকে চুপ করিয়ে দেয়। এরপর আমরা দেখি নামসুনের মা রাতের বেলায় ওই মেয়েটির কাছে যায়, আর সেখানে যাওয়ার পরে ও দেখতে পায় যে ওই মেয়েটির পায়েও একটা চোটের দাগ আছে, আর সে তো তখন বুঝে ফেলে যে এইটাই তাই নামসুন। এরপর আমরা আবারও নামসুনকে দেখতে পাই। নামসুনের ঘোড়াটা অনেক অসুস্থ ছিল। এরপর দেখা যায় নামসুনের ঘোড়াটা মারা যায়। নামসুন প্রচুর কাঁদতে থাকে। এরপর ওই ঘোড়ার গলায় একটা ঘন্টা বাঁধা ছিল, ওই ঘন্টাটা ও খুলে নেয় আর অনেক দূরে ছুঁড়ে মারে, আর এটা এত দূরেই ছুঁড়ে মারে এটা কোরিয়াতে চলে আসে, আর এই ঘন্টাটা একটা পুলিশের মাথায় লাগে, আর এই পুলিশটাই হচ্ছে আমাদের ড্রামার হিরো। এরপরে দেখা যায় নামসুন ওর ব্যাগ গোছাতে থাকে। এটা আজকে ওর এখানে লাস্ট দিন, সে কোরিয়াতে ফিরে যাবে, তার ফ্লাইট থাকে। এরপর আমরা আবার নামসুনের মাকে দেখতে পাই। নামসুনের মা ওই মেয়েটিকে মেকওভার করার জন্য একটা পার্লারে নিয়ে যায়। এরপর তার পুরো লুকই চেঞ্জ করে ফেলা হয়। নামসুনের মা ওই মেয়েটিকে বলতে থাকে, এখন থেকে তোমার যা প্রয়োজন হবে তুমি তাই নিবে, তোমার কোনো কিছুর জন্যই বাধা নেই। এরপরে নামসুনের মা ওর অফিসে আসে, আর সেখানে একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটি ছিল জরাজীর্ণ, তার হাতে কিছু পেপার ছিল, আর এই পেপারটা ছিল ওই মহিলার সব সম্পত্তির পেপার। তখন ওই মহিলাটি বলে যে এগুলি সব আপনার কাছে রাখুন, আর আমাকে কিছু টাকা দিন, এটা আমার খুবই প্রয়োজন। এরপর দেখা যায় ও তো টাকাটা দিয়ে দেয়। এরপরে আমরা আবার আমাদের ড্রামার মেন হিরোকে দেখতে পাই, যার নাম হচ্ছে হিসিক। হিসিক জানতে পারে একটা ড্রাগ সাপ্লাই হবে, আর এই জন্য সে ওই গাড়িটির পিছু করতে থাকে। আর এদিকে তো আমরা আবারও নামসুনের মাকে দেখতে পাই, সে রেডি হয়ে বাইক নিয়ে ওই গাড়িটির পিছু করছিল, যে গাড়িটিতে ওই মহিলা ছিল। এরপর আমরা দেখতে পাই কিছু দূর গিয়ে ওই মহিলাটি একটি গাড়ি থেকে কিছু ড্রাগস নেয়, আর এদিকে ওই পুলিশও ওর পিছু করতে থাকে, আর ওর মাও পিছু করতে থাকে। একটা সময় গিয়ে আমরা দেখতে পাই যে নামসুনের মা ওই গাড়িটিকে থামিয়ে ফেলে, আর ওই শয়তান লোকগুলাকে ধরে ফেলে। এরপর দেখা যায় হিসিককে। হিসিক পুলিশ স্টেশনে আসে, তখন সবাই তাকে শাবাশি দেয়, কিন্তু সে বলে এই কাজটা আমি করিনি, এই কাজটা একটা মহিলা করেছে, যার ছিল প্রচুর সুপার পাওয়ার। এরপর আমরা দেখি নামসুন প্লেনে উঠে গিয়েছে, আর সেখানে উঠে সে অনেক খুশিও থাকে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে প্লেনের কিছু ত্রুটি চলে আসে, আর এদিকে একটা লোককেও দেখানো হয়, যে লোকটিকে ভিআইপি ভাবে রাখা হয়েছে। এরপর দেখা যায় যে প্লেনটির ল্যান্ড করার আগে অনেক সমস্যা হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে সেখানে আমাদের নামসুন থাকে, আর নামসুন তো ওদের অনেক সাহায্য করে। সে প্লেন থেকে নেমে যায়, আর নেমে গিয়ে সে তার সুপার পাওয়ার দিয়ে প্লেনটিকে থামিয়ে ফেলে। আর এই দৃশ্য তো ওই পুলিশ অর্থাৎ আমাদের মেন হিরো হিসিকো দেখে, আর ওই ভিআইপি লোকটিও নামসুনকেই দেখতে থাকে। নামসুনের মা আর নামসুনের নানি তো এটা বুঝে ফেলে, এই সুপার পাওয়ার তারা অনুভব করতে পারে। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।